আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি আপনার কেমন আছেন? নামটা যদি একটু বলেন। জি অবশ্যই, আমার নাম হচ্ছে মোহাম্মদ বশির আহমেদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম যে প্রবাসের কথা প্রবাসীর মুখে, এরকম একটা আমরা সিরিজ চালু করব। তো সেই সিরিজের আজকে প্রথম পর্ব আমরা একজনকে কাছে পেয়েছি যে সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসেছে। তো তার সাথেই আজকে আমরা গল্পগুলি করব এবং জানতে চেষ্টা করব মানুষ কেন বিদেশে যায়, বিদেশে গেলে কি লাভ, আর বিদেশে যাওয়ার পরে কি কি সমস্যায় পড়তে হয়। তো সেই বিষয়গুলি একে একে আমরা তুলে আনার চেষ্টা করব। শুরুতেই জানতে চাই ভাই, আপনার জীবনের প্রথম প্রবাসটা কবে? জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে ভাই। আসলে আমার সর্বপ্রথম প্রবাসটা হলো 2014 সাল। 2014 সাল আমি সর্বপ্রথম বাহরাইন যাই। ওখানে আমি 4 বছর প্রবাস করি। তারপর পরিকল্পনা ছিল যে আমি আর প্রবাস করব না। হুম, হুম। কিন্তু আসলে দুর্ভাগ্য, আমার বাংলাদেশ কর্মস্থায়ী খুবই কম। মানে যায় কর্মসংস্থানের যে অভাব। হ্যাঁ, অভাব। আর দ্বিতীয়ত কথা হলো, যায় অভাব ঘাটতি পূরণ করতে হয়, সেখানে লাগে অনেক টাকা। হুম, হুম। টাকা ছাড়া কোনো চাকরির কোনো বা কোনো চাকরি পাওয়া পরিকল্পনাই গেলেও নেই। যে বেতনটা হয়, এই বেতনে সংসার চালানোটা আসলে কঠিন। খুব স্টেপ ব্যাপার ভাই। মানে তো বাংলাদেশের আসলে যে খরচ সেই তুলনায় বেতনটা কম। খুব কম। হুম, তো চাইছি যে সবাইকে ছেড়ে প্রবাসে যাব, বিদেশে আবার যাব। তো আবার গেলাম। তো আবারও খুব ব্যর্থতা। পরের বার কোন দেশ? আবার গেলাম মালদ্বীপ। মালদ্বীপ। ওখানে ৪ মালদ্বীপ বছর কতদিন? 4 বছর। ওখানে ৪ বছর করলাম। তারপর আবার আসলাম বাংলাদেশ। করোনা আক্রান্ত। সব দেশ থেকে বিচ্ছিন্ন করে দিল মানুষ। তো বাধ্য হয়ে আসতে হলো আবার বাংলাদেশ। তারপরও পরিকল্পনা ছিল যে আর যাব না। হুম, হুম। এবার একটা কিছু করব, একটা চাকরি নেব, কিংবা আত্মীয়-স্বজন, মা-বাবা, ভাই-বোন, ছেলে-সন্তান সবাইকে দেখব, একসাথে থাকবো। থাকবো, এই একটা কল্পনা ছিল। কিন্তু আসলে যেখানে চাকরি নিতে যাই সেখানে ব্যর্থ। ম্যাক্সিমাম একদম নিম্নস্তরে এভেন্ট দিতে হবে ৮ লাখ টাকা। ও আচ্ছা, আসলে মানে আমার তো এত টাকা নাই যে আমি ৮ লাখ ৭ লাখ টাকা দিয়ে একটা চাকরি নেব। চাকরির জন্য ঘুষ দিতে হয় ঘুষ আরকি। দিতে হয়। আচ্ছা। আর ওখানে মাইনে পাবো কত? সর্বোচ্চ ১৫,০০০ টাকা। আমি এ ৮ লাখ টাকা দেওয়ার পরে আমার প্রতি মাসে আমি ১৫,০০০ টাকা বেতন পাবো। আমি ৮ লাখ টাকা কোথায় থেকে ম্যানেজ করব বলেন? মানে এইটা একটা কর্মসংস্থানের পথে বাধা। আর তাহলে আমরা যেটা জানতে চাই, ১ম এই আপনি বললেন যে কোথায় গেলেন? মালয়েশিয়া? ১ম গেলাম বাহরাইন, তারপর গেলাম সরি, মালদ্বীপ। বাহরাইন। তা বাহরাইনে যাওয়ার পর অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতা ছিল আলহামদুলিল্লাহ, ভালোই ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো, ওখানে আমার দেশ ওখানে যাওয়ার জন্য কত টাকা খরচ হয়েছিল? ৬ লাখ টাকার মতন। ৬ লাখ বাহরাইন যাইতে? জি। এই টাকা উঠাইতে কতদিন লাগছে? ওই তো ভাই, এটাই তো কষ্টের। প্রবাস তো আসলে আমরা প্রবাসী সুখটাই দেখে আসলে, আর কষ্টটা দেখে না। মূলত ওখানে আমি ৪ বছর ছিলাম। ৪ বছর আমি ৩ বছর লাগছে আমার ৬ লাখ টাকা উঠাতে। ৩ বছর শুধু বিনা বিনা কষ্ট, যত কষ্ট তো করলামই। মানে বেকার শ্রম। বেকার শ্রম। আর দ্বিতীয়ত কথা হলো, যে টাকা মাইনে পাইতাম সেই টাকা দিয়ে কোন রকম ভাবে চলা যায়। চলা যেত। হুম। কিন্তু বাংলাদেশে আসার পরে কোনো প্রসেসিং পাচ্ছি না। যেখানে যাচ্ছি সেখানে কর্মস্থানের জন্য যাচ্ছি, টাকা টাকা মানে ছাড়া আসলে কোথাও। হয় কি, বাংলাদেশে ২ ধরনের মানুষের কাজ বেশি। একটা হচ্ছে যারা খুব বেশি শিক্ষিত। আর আরেকটা হচ্ছে যাদের আসলে বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স আছে, অথবা মুখী শিক্ষাও যদি যায়, তাহলে সে যেই কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের উপর ভিত্তি করেও বাংলাদেশে চাকরি হয়। এই কথাটা তো আসলে বিদেশের ক্ষেত্রেও একই। আমরা যখন শ্রমিক হিসেবে একটা মানুষকে পাঠাই, সে যে বেতনটা পায়, একজন দক্ষ শ্রমিক হিসেবে গেলে সে তার চেয়ে অনেক বেশি অনেক বেতন বেশি পায় বেতন এবং পায় সে ভাই। ধীরে ধীরে তার পোস্টগুলো আপডেট হতে থাকে। হ্যাঁ। তো আমাদের দেশ থেকে কিন্তু বেশিরভাগ যা হয় সেটা হচ্ছে লেবার লেবার হিসেবে যায়, কোনো রকমই কোনো কিছুই রকম পারে না। কাজ শিখে আপনার যায় দেখেন, না। সর্বপ্রথম বিদেশ যাওয়ার সর্বপ্রথম ধাপ হলো আপনার জন্ম নিবন্ধন কাগজ, ভোটার আইডি কার্ড প্রথম করতে হবে। ওখানে যান আপনি টাকা। এই যে আমি ভাই, আমি শুধু কার কি হয়েছে সেটা জানি না। মূলত আপনি আমার আমার বিষয়টা আপনি শুনেন, তাহলে খুব অবশ্যই আপনার কাছে কষ্ট লাগবে, যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। আমি সর্বপ্রথম গেলাম ইউনিয়ন অফিস। ওখানে আমার ভোটার আইডি কার্ড করতে চাইলো কি ৬০০ টাকা। শুধু কেন? আমার একটু নামটা হচ্ছে ভুল আছে বশির, কোথাও। আমার বাবার নাম হচ্ছে আলী আহমদ, আলীর জায়গাত অলি, সেখানে ৬০০ মানে টাকা এটা তো তাদের মিস্টেক। জি 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 জি। সরে ওর জায়গায় সরে জি ভাই, আমি কিন্তু সঠিক নামে বলছিলাম। হুম, হুম। আমি কিন্তু ভাই সঠিক নাম বলছি বাবার, কিন্তু ওখানে মিস্টেক করছে ওরা। কিন্তু কিন্তু আবার গাঁথনি দিতে হচ্ছে এই আমার। মাসুল দিতে হচ্ছে জি। নিজেদেরকে। পরে পাসপোর্ট অফিস। হুম। পাসপোর্ট অফিসে যাওয়াকালীনও অ্যাডভান্স টাকা দিতে হবে ১০,০০০। তারপর আরো আছে কিছু। ওখানে টাকা আগে পেমেন্ট করেন। সম্পূর্ণ ভাই মানে তাও বাংলাদেশ। তো দালাল মারফত, সরাসরি তো করার সুযোগ না খুব না না কম। না না, তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কি পেলাম? হুম, হুম। আচ্ছা, এই গেল প্রাথমিক ধাপ। তারপরে টিকিট কাটা, তারপর ভিসা। ভিসা, এগুলি সবকিছু মিলে একটা সময় বিদেশে গিয়ে পৌঁছলেন। জি। পৌঁছার পরে ওইখানে কি দেখলেন? মানে কে রিসিভ করলো? কি কাজ দিল? কেমন ছিল? বেশ আসলে ওখানে তো আমরা যাই, যে আমাদেরকে সৌদিরা রিসিভ করবে, কিংবা যার আদালতে যাচ্ছে সে আমাদেরকে রিসিভ করবে। হুম, অধিকাংশ দেখা যায় যে যারা নাম দিয়ে নেয় ওরা দালাল।
সৌদি আপনাকে 100 থেকে মনে করেন যে আপনার বাহরাইনি স্থায়ী অরিজিনাল যারা ওরা 100 থেকে আপনার সর্বোচ্চ একজন ভালো হয়, একজন আপনাকে রিসিভ করবে, আপনাকে আশ্রয় দিবে, খাওয়াবে, সবকিছু দিবে, ভাষা ও শেখাবে। আচ্ছা, এটা তার মানে আপনি বলতে চাচ্ছেন ওইখানে যে মালিক আপনাকে নিচ্ছে তাদের মধ্যে খুব কম সংখ্যক মালিকই রিসিভ করে, জি জি আর জি। বাকিটা হচ্ছে নিজেদের ব্যবস্থায় হুম, নয় করতে তাদের কাছে হয়। যেতে হয় আর কি। আসলে এটা সব দেশের একই হিসাব, মানুষ তো সব জায়গায় একই, ভালো মন্দের বিষয়টা এরকমই। And কে কাকে গুরুত্ব দিচ্ছে এটা হচ্ছে বিষয়। যেহেতু এইটা বিভিন্ন দেশে যাবে, আমরা আসলে কোনো দেশের বিপক্ষে যাই এমন কোনো কথা আসলে আনতে চাচ্ছি না। আর তারপরে আমরা দ্বিতীয় যেই দেশটা আপনার মালদ্বীপ। জি। আচ্ছা, মালদ্বীপের অভিজ্ঞতাটা কেমন ছিল? ওখানে মালদ্বীপে তো আর কোনো আরবি নাই। না 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 অবশ্যই ওখানে ছোট্ট একটা দেশ, ওখানে ছোট্ট বাংলাদেশের একটা চেয়েও দেশ, অনেক ছোট খুব দেশ। ভালো। এটাতে একদম নিজের স্বাধীনতা ভাবে চলা যেত, হুম, হুম। স্বাধীনতা ভাবে কাজ করা যেত। আজকে এই কাজ করব না, কালকে একটা কাজের সংগ্রহ করব, হ্যাঁ নেওয়া যেত। ও মানে আমি ছিলাম, নিজে, নিজেই কাজ খুঁজে নেওয়ার মতো একটা হ্যাঁ সুযোগ আছে। আমি বেতন কেমন ছিল আমি আসলে? রেস্টুরেন্টে ছিলাম, আমার বেতন ছিল 18,000, 20,000 টাকার মানে মতনই পাইতাম। বাংলাদেশী টাকায় জি 20,000 জি টাকার জি জি। মতো। আর ওখানে হচ্ছে থাকা খাওয়া 4,000। থাকা খাওয়ার থাকা খরচ? খাওয়ার খরচ আমার অবশ্যই রেস্টুরেন্টে একবেলা দিত, আর একবেলা আমার স্থায়ীভাবে রেডি করতে হতো আর মানে কি। থাকার জায়গায় করে দিত? হ্যাঁ, থাকার জায়গা ওরাই দিত। তাহলে এখানে কিছুটা সাশ্রয়ী কিছুটা হয়। আসলে সাশ্রয় হয়। তাহলে আপনার এই ২ দেশের মধ্যে এই দেশের ইয়াটা একটু ভালো ছিল ভালো ছিল। অভিজ্ঞতাটা। কিন্তু করোনার কারণে আপনাকে ফিরে আসতে ফিরে হয়। আসতে হলো ভাই। আচ্ছা, তাহলে এবার আমরা আসি ৩য় দেশ। হ্যাঁ, সর্বশেষ যেই দেশ সেটা হচ্ছে আবার কোথায়? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা, সৌদি আরবের যাওয়ার বিষয়ে আরবিদের সাথে আপনার কেমন অভিজ্ঞতা হলো? ভাই আসলে মূলত ১ বছর আমি ভালো ছিলাম। যখন আমার কাগজপত্র সবকিছু কমপ্লিট ছিল তখন আমি খুব ভালো ছিলাম। ভালো একটা পর্যায়ে ছিলাম। আরবিদের সাথেও ভালো সম্পর্ক হলো। হুম, হুম। যখন আমার কাগজগুলো এক্সপায়ার হয়ে গেল তখন কিন্তু আমি আর সরাসরি আরবির সাথে মুভ করতে পারি না। ও আচ্ছা, এটার তো একটা মেয়াদ থাকে ১ বছর জি, মেয়াদি। জি, সেই জি। মেয়াদটা শেষ হয়ে গেলে এটাকে সম্ভবত ইকামা বলে না? জি। আচ্ছা, ইকামার মেয়াদ শেষ হলে আবার তো একটা ইকামা তৈরি করতে হ্যাঁ, হয়। ইকামা তৈরি করতে হয়। যদি আপনি কফিল চিনেন, যদি আমি সৌদিকে চিনি তাহলে আমি ওর সাথে সরাসরি কথা বলতে পারবো। মানে যে নিয়ে গেল, যার মাধ্যমে জি, যাওয়া। এখন আমাকে নিয়ে গেছে একজন বাংলাদেশী লোক। আচ্ছা, সে আচ্ছা। আমাকে বলল যে, "আপনি আমার কাছে টাকা দেন, সবগুলো দায়িত্ব আমি।" ও মানে কোন কফিলের মাধ্যমে নিয়েছে তার সাথে তো আর পরিচয় না, করাই না, দেয়নি। না, না। এইখানে একটা পার্থক্য তৈরি এখানে হয়। খুব একটা পার্থক্য না। ও খুব নিকৃষ্ট একটা মানে এখানে আসলে ডিপেন্ড করে বাঙালিটা কেমন। হ্যাঁ, যে দালালটা নিচ্ছে তার চরিত্রের উপর ডিপেন্ড করবে আপনার ভবিষ্যৎটা কেমন হয়, কেমন তাই তো? হবে? আচ্ছা, তাহলে এখানে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার কাজের এক্সপেরিয়েন্স সবকিছুই ভালো ছিল। কিন্তু আমাকে যে নিয়েছিল সে তো আমাকে রেসপন্স করে নাই। যে ২য় বার জন্য আমার আকামা ডেট এক্সপায়ার হয়ে গেল। আমি তাকে টাকা দিলাম। হুম। যে আমি আপনাকে টাকা দিলাম, কত লাগবে? বলল ৩ লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাংলাদেশ থেকে সেই কষ্টের সঞ্চয় টাকা, মায়ের জমানো, ভাইয়ের জমানো টাকা নিয়ে দিলাম ওকে, যে আপনি আমার একটা কিছু করেন। মানে ও শুধু ইকামাটা রেডি করার জন্য জি, ৩ লাখ টাকা। জি এই ১ অবশ্যই। বছরের জন্য। হ্যাঁ, এই তারপর আপনার বেতন কত ছিল ওখানে? বেতন ছিল একদম সীমিত ১,০০০ টাকা। বাংলাদেশী টাকা কত সেটা? ৩০,০০০। তো ৩০,০০০ হলে ৩,৬০,০০০ টাকা আপনি ১ বছরে পাবেন, কামাই করবেন। আর ৩ লাখ টাকা শুধু কাগজ রেডি করতে দিতে ভাই হবে। নিশ্চিত নাই তো। তাহলে তো ১০ মাসের উপার্জন পুরাপুরি শেষ। ভাই নিশ্চয়ই আপনি যে কাগজ করে নিয়ে আসছেন হ্যাঁ, হ্যাঁ। সেখানে কি আপনি কাজ করতে পারবেন কি না এটারও কোনো নিশ্চয়তা নেই। নিশ্চিত নাই ভাই, কোনো নিশ্চিত নাই। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটুকু জানলাম। এরপরে আমরা কোথায় গেলাম? তো এখন আমি ওকে টাকা দিলাম, ও আমার কাগজ করে দিবে, ও কাগজ করে দিবে বললো, টাকা নিয়ে গেল। বললো যে টাকা তো সৌদি নিয়ে গেল, ও টাকা দিচ্ছে না, আমি এখন ব্যর্থ, আপনি আমাকে আরো কিছু টাকা দেন, আমি আপনার কাগজ করব। তো আপনি বলেন যে আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আপনি একবার খুব সঞ্চয় টাকা আপনি একবার জোগাড় তো করে এনে অনেকগুলো টাকা দিলেন, খরচ করে বিদেশ যাওয়া। যাওয়া তারপরে আবার নতুন করে টাকা দিয়ে আবার ইকামা তৈরি করা। তারপরে এই টাকা বলল যে মাইর গেল। হবে তারপর না, আবার টাকা দিতে আবার টাকা চাচ্ছে। দিতে হবে। মানে এটা তো আসলে একটা জুলুম। তো ভাই তারপর? জুলুম বলতে খুবই জুলুম, শুধু জুলুমে না। তারপর এখন আপনি বলেন আপনি কোথায় থেকে এখন টাকা পাবেন? হুম, আপনার হুম। কিন্তু কাজও নাই। সে আপনি যে এখান থেকে নিয়ে যাবেন, বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার পরে ওখানে কাজ করবেন মানে যেকোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু যেকোনো মুহূর্তে। কাগজপত্র নাই। হুম, সেই ক্ষেত্রে তো কাজ পাওয়া, কাজ করাটা টাফ। না, কেউ রাখতেও চাইবে না। কেউ নিতে চাচ্ছে না তো ভাই। বাংলাদেশের আপনি দেখেন অধিকাংশ বাংলাদেশে মেক্সিমাম ৯৬,০০০ লোক একই জায়গার ভিতরে পড়ে আছে, খাদ্য নাই, পানি নাই, রৌদ্রের তাপ। বাংলাদেশের রৌদ্রের তাপ সর্বোচ্চ কত আসে? ৩৮°C তাপমাত্রা। হুম। ওখানে নিম্নস্থলে আসে 45, ৪৫° তাপমাত্রা না, এটা তো নিম্নস্থলে। স্বাভাবিক। আরবের গরম আমাদের গরম তো একটা কথাও না। ওরা বেশিরভাগই এসিতে থাকে, গাড়িতে এসিতে, সব জায়গায় এসি, কারণ ওরা হয়তো অনুভব করে না। কিন্তু যারা বাইরে কাজ করে তাদের জন্য তো আসলে একটা অসহ্য। আমি ২-১ দিন দেখাচ্ছিলাম কৃষকদের যেই কাজগুলি, যেই রোদগুলি, আমাকেও একটু রোদে যেতে হয়েছে দেখাতে গিয়ে। এখানে যে কষ্টটা আমার অনুভব হয়েছে, আমার মনে হয়েছে যারা বিদেশে এরকম বাইরে থাকে কাজ করে তাদের তো একদম শরীরের চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা হওয়ার কথা। ভাই আসলে বাংলাদেশে যে রোদ্রের তাপটা, আসলে এটা আমরা যারা প্রবাস থেকে আসি কিংবা প্রবাসে থাকি এটাকে রোদ বলি না। কারণ কি? এই কারণে বলি না, চতুর্দিকে গাছ আছে, গাছের আবহাওয়া আপনি পাচ্ছেন, হুম। কিংবা
বাতাস একটু কাজের পাচ্ছেন, ফাঁকে ফাঁকে একটু বিরতি নেওয়ার সুযোগ থাকে। সুযোগ পাচ্ছেন ভাই। যারা প্রবাসে কাজ করে তাদেরকে, যে মা মারা গেছে শুধু আপনি ফোনটা হাতে নিছেন, আপনার ফোনটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে নিচে, আপনি কিছু বলতে পারবেন না, আপনার কাজ এক। দ্বিতীয়ত কথা, আপনার খালি পায়ে, শুধু আপনি পায়ে মাটিটা শুধু পড়ছে, পায়ে পা ফসকা পড়ে যাবে, এর উপায় অনেক গরম। অনেক আচ্ছা, গরম। তাহলে শেষ দিকে কি হলো? আমরা যেটুকু জানলাম যে আপনাকে খুব একটা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে দেশে ফিরে আসতে হয়েছে। তো আহ সেই ঘটনাটা যদি একটু তারপরে বলেন। আর কি মনে করেন যে আমি কাগজ আর হলো না, তো কয়েকদিন আগে আমার আম্মু গেল ওখানে, মক্কাতে গেল হজ হজ করার করার জন্য। জন্য। তো আমি আমার যে পরবর্তী একজনের আন্ডারে কাজ করি, তো ওকে আমি বললাম যে আমি একটু 4 দিনের জন্য সফরে যাচ্ছি, তুই কি বলছিস? বলছে যে সমস্যা নাই, তোর আকামা স্পেয়ার কোনো কিছু হবে না, তুই যা। তো আমি গেলাম ওখানে, যাওয়ার পরে যে পুলিশ আমাকে ধরছে তার সামনে দিয়ে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম। লাস্ট সালাত আদায় করে আমি খাদ্য খেয়ে শুধু বাসা থেকে বার হইলাম, প্যান্টটা পরে আর গেঞ্জিটা পরে বার হইলাম, শুধু যে সামান্য কিছু খরচ কিনে আমি আমার আম্মুকে দিব, তারপর মদিনার উদ্দেশ্যে রওনা দেবো। ও আমাকে ধরে ফেললো। ধরে তো সফর জেল যেটাকে বলে ভাই, আপনাদের কাছে আমার আসলে ভাই, আমি আমার যেই মাতৃভাষা, আমি সেই ভাষা প্রকাশ করতে পারছি না, যে জেল জিনিসটা যে কতটা কষ্টময় জিনিস। হাজারো মায়ের সন্তানরা এখনো, আমি যে জেলে ছিলাম সেখানে ম্যাক্সিমাম 17,000 বাংলাদেশি লোক আছে। কোনো মায়ের সন্তান যেন আল্লাহ তাদেরকে অতি তাড়াতাড়ি ভাই বাংলাদেশে নিয়ে আসে, খুব কষ্ট ভাই। আমাদের দেশের সরকার, যে সরকার, আওয়ামী লীগ ছিলেন, বিএনপি ছিলেন, যারাই ছিলেন ভাই, আমাদের প্রবাসীদেরকে রেসপন্স করে না। ওরা ডাইরেক্ট বলে যে অবৈধ প্রবাসী আমরা বাংলাদেশকে গ্রহণ করব না। ভাই কি দোষ আমাদের বলেন? আমরা প্রতি মাসে রেমিটেন্স দিয়েছি। মানে আমরা যেটা বুঝি যে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এখানে একটু দায়িত্ব নেওয়া উচিত এই কারণে যে একটা মানুষ স্বেচ্ছায় মানে কি বলে ইলিগেল হয় না, বিভিন্ন কারণে ইলিগেল হয়। তো এই জিনিসগুলো যদি একটু যাচাই বাছাই করে তারা যদি একটু খোঁজখবর নেয়, যেমনটা আমরা জানি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যেই লোকগুলি ইন্ডিয়া সৌদি বা অন্যান্য দেশে যায়, তারা যেই রেসপন্স পায় তাদের সরকারের কাছ থেকে, আমাদের সরকারগুলি সাধারণত এরকমটা করে না। করে না তো ভাই। আমরা এখন আশা করছি আমাদের এখন যে সরকার আছেন ক্ষমতায়, বিএনপি সরকারের কাছে, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি দূতাবাসগুলির মাধ্যমে অন্তত এই ব্যবস্থাটা যেন নেন। যারা এরকম বিনা কারণে বিভিন্ন মেয়াদে জেল খাটছেন, কষ্ট করছেন। ছোট ভাই যেটা বলতে চাইছিল যে অনেক তিক্ত অভিজ্ঞতা, অনেক কষ্টকর অভিজ্ঞতা জেলের মধ্যে, তার চোখে পানি চলে আসলো। তো আমরা বুঝতে পারছি যে কেউ আসলে জেল খাটার জন্য তো আসলে বিদেশ যায় না। দেশেও যদি কাউকে বলা হয় যে তুমি ১ বছর কাজ করবা, ২ দিন জেল খাটবা, আমার মতে মনে হয় কেউ রাজি হবে না। তো সেইরকম একটা পরিস্থিতি থেকে ভালো কিছু করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্যই তো মানুষ বিদেশ যায়। তো ওখানে গিয়ে যদি যা শুনলাম যে যেই টাকাগুলি অপচয়, যেই সময়ের অপচয়, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, মা-বাবা সবাইকে ছেড়ে একেবারে একটা রাজবন্দির মতো জীবন বাইরে থাকা। তো এই যে ত্যাগ স্বীকার করাটা, এটার মূল্যায়নটা কি? অথচ দেশ চলছে এই রেমিটেন্স যোদ্ধাদের টাকায়। কম বেশি যাই হোক দেশের সবচেয়ে বড় রেমিটেন্সটা আসে শুধুমাত্র তাদের টাকায় এবং দেশের ডলারের ঘাটতি যেটা পূরণ হয় তাদের টাকায়। তারপরে ২য় পর্যায়ে হচ্ছে গার্মেন্টস। তো আমরা এই ১ম পর্যায়ে যারা আছে, যারা সবচেয়ে বেশি দেশকে সুযোগ সুবিধা দিচ্ছে, তাদের দিকটা যেন আরেকটু ভালো করে দেখি, তাদের দিকটা যেন একটু মাথায় রাখি, এই প্রত্যাশা করব। আর এই বলে আজকে এখান থেকে বিদায় নিব। পরবর্তীতে আবার যদি কোনো বিদেশীর সাথে আমার দেখা হয়, তার কষ্ট বা ভালো লাগা বা অভিজ্ঞতা সবকিছুই আমরা আবার তুলে আনার চেষ্টা করব। আর আজকে এই পর্বটা কেমন লাগলো আপনারা কমেন্টে একটু জানাবেন। তাহলে আমরাও উৎসাহিত হই। আর এখানে এখানে কোনো ভুল ত্রুটি থাকলে বা ও যা বলল তার বাইরে যদি কোনো কথা জানার থাকে আপনার, আপনি যদি মনে করেন এখানে কোনো কিছু ভুল হয়েছে, সঠিক নেই, আপনি সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে আমরা হয়তোবা পরবর্তী পদক্ষেপে এই জিনিসগুলো সংশোধন করে নেব। ধন্যবাদ সবাইকে। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। দেখি কি অবস্থা।